আমি বসার ঘরে ঢুকে সোফাতে বসে পড়লাম। সুন্দর করে গোছানো বাড়িটা, দেওয়ালে বিভিন্ন পেন্টিং। আমি এসব অত বুঝি না, তবে সব যে দামি সেটা বুঝতে পারি। আর আমার চোখ টানে সোফার বাদিকের দেয়ালে রাখা ওই ছবিটা। মাইকেল স্ট্যানলি নামের কোনো এক যুবক আর্টিস্ট এর ইন্টিমেসি নামের পেন্টিং। শুধু দুটো শরীর একে অপরকে উদাম অবস্থায় জড়িয়ে ধরে শুয়ে আছে, এটা বোঝা যাচ্ছে। আমার জীবনে যত ঠেলা খাইছি, এত মোটা লাঠি দিয়ে কোনোদিন ঠেলা খাইনি। প্লিজ একটু আস্তে আস্তে দিও। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে ভিডিও দেখে যারা যারা হাত খোঁচাতে চাও, তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে নিবেন। পুরো ভিডিওটা না দেখলে মজা পাবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো আমার কলিজার বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একজন ঠেলা বয়। শহরের উচ্চ শ্রেণীর নারীরা আমার কাস্টমার। বিশেষ করে তারা যাদের স্বামীরা তাদের ব্যস্ত জীবন বা শারীরিক অক্ষমতার কারণে স্ত্রীদের সুখ দিতে পারে না। অনেক সময় এই স্বামীরাই আমাকে নিজে থেকে বুক করে, যাতে তাদের স্ত্রীরা কোনোরকম পরকীয়াতে লিপ্ত না হয়ে পড়ে। সকলেই প্রায় শহর বা দেশের সম্ভ্রান্ত লোক। তাদের পরিবারের যাতে কোনোরকম বদনাম না হয়, তাই আমার দ্বারস্থ হয় অনেক সময়। আবার অনেক নারীরা নিজেরাই আমাকে ডাকে তাদের স্বামী বা অন্য কারোর অজ্ঞানতায়, আর বলাই বাহুল্য আমাকে সব ক্ষেত্রেই খুবই গোপনীয়তা বজায় করে রাখতে হয়। আমার সম্বন্ধে একটু বলে নেই। আমার নাম রনি। ফর্সা আর শ্যামবর্ণর মাঝামাঝি গায়ের রং, দেখতে শুনতে বেশ ভালো। নিয়মিত যোগা আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। যে পেশাতে আছি তাতে এটা খুবই জরুরি। স্মোক করি না। ড্রিঙ্ক মাঝে মধ্যে কাস্টমারদের সাথে। শরীরের খেয়াল না রাখলে চলবে না। নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ সেবন করি যাতে পারফরম্যান্সটা ভালো থাকে। উচ্চতাটা একটু কম। কম মানে একদম বেটে না, তবে ঠেলান বয় হিসেবে কমই বলা চলে, 5 ফিট 7 ইঞ্চি। আমার অনেক কাস্টমার সিনেমা বা মডেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তারা অনেকেই বলেছে, তোমার হাইটটা আর 3-4 ইঞ্চি বড় হলে তোমাকে সিনেমা বা মডেলিং এ সুযোগ করে দিতাম। কিন্তু সে তো আর হওয়ার নয়। ওপরওয়ালা যা দেননি সেটা নিয়ে ভেবে লাভ নেই। যেটা দিয়েছে সেটা নিয়েই আমি খুব খুশি, আর সেটা হলো আমার লাঠি। প্রায় 8 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি মোটা। নারীরা 2 হাতে মুঠো করে ধরলে তবেই পুরোটা ধরতে পারে। সে কারণেই আমার এত চাহিদা, আর আমি এত দূর উপরে উঠতে পেরেছি। কামাই যথেষ্ট ভালো। শহরে নিজের বাড়ি গাড়ি সব এই পেশার কারণেই। আমার অন্য আর একটি পেশা রয়েছে। ভদ্র সমাজের কাছে আমি একজন রিয়াল এস্টেট এজেন্ট, মানে ফ্ল্যাট বাড়ি কেনাবেচা করি। বাড়িতেই অফিস। কয়েকজন কর্মচারীও আছে। এখানেও আমার আসল পেশা অনেক সাহায্য করে। উচ্চ শ্রেণীর লোকেরা মাঝে মধ্যেই বাড়ি ফ্ল্যাট কেনে বা বিক্রি করে, আমি সেই ডিলগুলো বিছানাতেই সম্পন্ন করি বেশিরভাগ সময়। কিভাবে এই পেশার সাথে যুক্ত হয়েছি সেটা আর একদিন না হয় বলব। এমনিতেই ভূমিকাটা একটু বড়ই হয়ে গেল। এবার ঘটনাতে ঢুকি। সেদিন একটা ফ্ল্যাট এর ডিল করার জন্য বেরোবো বলে তৈরি হচ্ছি। শহরের সবচেয়ে উঁচু আবাসন তৈরির কাজ শেষ হয়েছে এই 1 মাস আগে। 2.5 কোটি থেকে ফ্ল্যাটের দাম শুরু। কাজেই এই আবাসন এই ডিলটা সম্পন্ন করতে পারলে মোটা কমিশন ঢুকবে। আমার আসল পেশার এক ক্লায়েন্ট এর মাধ্যমেই এই ডিলটা পেয়েছি। স্নান করে বেরিয়ে এসে দেখি ফোনে একটা মিস কল। মিস কলটা এসেছে বাংলা ইন্ডাস্ট্রির এক জনৈক ভদ্রলোকের কাছ থেকে। উনার থেকে কল আসা মানেই আমাকে ইন্ডাস্ট্রির কোনো অভিনেত্রীর সেবাতে যেতে হবে। লোকটা এমনিতে ভালো, কিন্তু বিচ্ছিরি রকমের একটা হাসি দেয়। যাই হোক, কল ব্যাক করলাম আমি। গুড মর্নিং স্যার, বলুন কি খবর? ভদ্রলোক: হ্যাঁ গুড মর্নিং, খবর আর কি? এই যেমন চলা চলছে। খবর তো তোমার, স্বর্গীয় জীবন অতিবাহিত করছো তুমি। হে 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 হে, কি যে বলেন, ওরকম মনে হয় স্যার। ওই যে বলে না, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস। ওই ব্যাপার আর কি? হা 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 হা, তা বটে। তো আজ রাতে ফাঁকা আছো নাকি অলরেডি বুকড? না, এই সপ্তাহটা ফাঁকাই রেখেছি। ইম্পেরিয়াল আবাসন এর একটা ডিল আছে, সেজন্যেই। কখন কোথায় যেতে হয়, তাই এই সপ্তাহে কোনো সার্ভিস রাখিনি। কেন, দরকার নাকি? হ্যাঁ, আজ একটু দরকার ছিল। ম্যাডামের বাই উঠেছে। তোমার ব্যাপারে শুনেছেন। কাল কিছুদিনের জন্য বাইরে যাবেন শুটিং এ, তাই আজ রাতটা একটু। হে হে হে, কোনো ম্যাডাম? কার কাছ থেকে শুনলেন আমার ব্যাপারে? কার কাছ থেকে শুনলেন সেটা তুমি উনার কাছে গেলেই বুঝতে পারবে। নামটা না হয় ফোনে নাই বা বললাম, ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন, এটুকু শুধু বলবো। বেশ, কখন আর কোথায়?
তুমি ফাঁকা হবে কখন? দেখুন, আমি তো এখন ওই ইম্পেরিয়ালে যাচ্ছি, ক্লায়েন্টের সাথে লাঞ্চ করব। তার আগে ফ্ল্যাটগুলো একটু দেখে নেব। আজ তো ফাইনাল হবে বলে মনে হয় না, কাজেই বিকেলের পরে আমি ফ্রি। তাহলে সন্ধে 7টার দিকে ডায়মন্ড হারবার এ পৌঁছে যেও। ঠিকানা নিশ্চয়ই বলে দিতে হবে না? তুমি তো জানোই। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, পৌঁছে যাব। আর কোনো কিছু নিয়ে যেতে হবে নাকি? কোনো এক্সট্রা ডিমান্ড? না না, ওসব কিছু নেই। শুধু তুমি এলেই চলবে। হে হে হে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, সন্ধে 7টা। হ্যাঁ ঠিক আছে। আর আমার কমিশনটা ভুলো না কিন্তু। এবার একটু বেশি চাই। কেন চাইছি গেলেই বুঝতে পারবে। বেশ, আগে কাজটা সারি, তারপর। রাখছি তাহলে। কেটে দিলাম ফোনটা। লোকটার হাসিটা একদম সহ্য হয় না আমার। কেমন যেন ছোটলোক মার্কা হাসি। সে যাই হোক, আজ রাতটা আমি বুক। প্রথম সারির অভিনেত্রী কে হতে পারে? এর আগে ইন্ডাস্ট্রির অনেকেই আমার সার্ভিস নিয়েছেন, কেউ কেউ একাধিকবার। এই তো 20-22 দিন আগে গুহ ম্যাডাম ডেকেছিলেন তৃতীয়বারের জন্য। উনি বলেন আমার স্পর্শ পেলে আর আমার লাঠিটা দেখলেই নাকি উনার ভিজে যায়। আর সত্যিই কথাটা। আমি উনার সুরঙ্গে হাত বা মুখ দেওয়ার আগেই একদম ভিজে জবজব করে। আর অনেক সময় ক্লায়েন্টদের এক্সট্রা দাবি থাকে, যেমন মিত্র ম্যাডাম একটু ডমিনেটিং, ওই হ্যান্ডকাফ, হান্টার এইসব নিয়ে যেতে হয়। উনাকে তো প্রায় 2 বছর ধরে প্রতি মাসে সার্ভিস দিয়ে আসছি। আবার মুখার্জি ম্যাডামের কাছে গেলে আমাকে এক্সট্রা আন্ডারওয়্যার নিয়ে যেতে হয়। উনি আমার পরে থাকা আন্ডারওয়্যার আমাকে একবার ডিসচার্জ করিয়ে সেটা নিজের কাছে রেখে দেন। কি করবেন জিজ্ঞেস করলে বলে গন্ধ শুকি আর মাস্টারবেট করি। একজনের এক দাবি। তবে প্রায় সবাই খুব মুখ খারাপ করে, বলে গালাগালি করলে নাকি বেশি জমে। আমার ও বেশ ভালো লাগে। যাই হোক, সন্ধ্যের কথা ভেবে লাঠিটা একটু শক্ত হয়ে উঠলেও কাজে তো বেরোতে হবে। আজকের এখানের ডিলটা ভালোমতো গেলে কিছুদিন পর অন্তত $1,15,000 ঢুকবে। আর আজ রাতের সার্ভিস ঠিকঠাক মতো হলে 5 থেকে 7 লাখ। তৈরি হয়ে বেরিয়ে এলাম। অফিস খোলার জন্য একটা ছেলে রয়েছে, হিসেবপত্র দেখার জন্য 3 জন, আরও 2-3 জন অন্যান্য কাজের জন্য। অফিসে গিয়ে একটু হিসেবপত্র দেখে আর আজকের প্রোগ্রামের ব্রিফ দিয়ে বেরিয়ে এলাম অফিস থেকে। মূল শহরের থেকে একটু বাইরের দিকে এক সম্ভ্রান্ত এলাকায় আমার বাড়ি, আশেপাশে বড় বড় সব ফ্ল্যাট। এই বাড়িটাও ফ্ল্যাট বানানোর জন্যই কেনা হয়েছিল, সাথে আরও অনেকটা ফাঁকা জায়গা ছিল। আমার মাধ্যমেই কিনেছিল শহরের এক নামজাদা রিয়েল এস্টেট কোম্পানি। আমি সেই কোম্পানির ভিপিকে ভালোভাবে সন্তুষ্ট করে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিতে রাজি করাই। নিজে বাড়িটা রেনোভেশন করিয়ে বর্তমান অবস্থাতে নিয়ে আসি আর বাড়ির সামনে একটা অফিস খুলি। অফিস থেকে বেরিয়ে গ্যারাজে রাখা আমার মার্সিডিসটা নিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। বেরোনোর সময় লক্ষ্য করলাম 2-3 জন কাজের উদ্দেশ্যে বেরোনো কমবয়সী মেয়ে থেকে শুরু করে ভদ্রমহিলা একটু আর চোখে যেন আমাকে মেপে নিচ্ছে। রোজ লক্ষ্য করি। বিকেল 4:30টার দিকে ফিরে আসলাম অফিসে। ডিলটা ভালোই গেছে মনে হচ্ছে। 35 নম্বর ফ্লোরে একটা ট্রিপ্লেক্স ফ্ল্যাট পছন্দ হয়েছে। ক্লায়েন্টের মানে যত কমিশন ঢুকবে ভেবেছিলাম তার ডবল আসতে চলেছে। ক্লায়েন্টকে আমি আমার ব্যবহার, প্রফেশনালিজম আর মিষ্ট ভাষণ দিয়ে ভালোই পটিয়েছি। ডিলটা হয়ে গেলে অফিসে একটা পার্টি দেব বলতেই সবাই খুশিতে হাততালি দিয়ে উঠল। আমি কি করতে হবে বুঝিয়ে দিয়ে বেরিয়ে এলাম অফিস থেকে। এবার আমাকে আর এক সার্ভিসের জন্য তৈরি হতে হবে। এই সার্ভিস তৈরি হওয়ার জন্য আমার আলাদা একটা কিট রয়েছে। তাতে মাইসরের এক্সক্লুসিভ কালেকশন সাবান থেকে শুরু করে রেড ক্যানো শ্যাম্পু বা লুই ভিত্তর পারফিউম, সব নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। স্নান সেরে তৈরি হতে হতে 6টা বাজল। কুটটাই পরে ফর্মাল সাজে সজ্জিত হয়ে একটা ছোট সাইড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবার উদ্দেশ্যে। আর সাথে আমার কালেকশন থেকে একটা বিদেশি ওয়াইনের বোতল নিয়ে নিলাম। ঠিকানাটা আমি জানি। বাংলা ইন্ডাস্ট্রির কোনো এক প্রডিউসারের বাংলো রয়েছে। আগেও গেছি সার্ভিস দিতে বেশ কয়েকবার। জানি না আজ কাকে সার্ভিস দিতে চলেছি। মূল শহরে ঢুকে জ্যাম আটকা পড়তেই ফোনটা বেজে উঠল। সেই ভদ্রলোক ফোন করেছেন। কানে গোজা হেডফোনে ফোন রিসিভ করতেই ওপার থেকে কথা ভেসে এলো, হ্যালো। যাচ্ছ তো? হ্যাঁ, এই বেরিয়ে পড়েছি। বা ম্যাডাম ও পৌঁছে গেছেন, বেস্ট অফ লাক। হে হে হে, কেটে দিলাম ফোনটা। উফ, অসহ্য একেবারে হাসিটা। যাই হোক, উনার কথা ভেবে মুড নষ্ট করতে চাই না। ভাবতে লাগলাম কে হতে পারে আজকের আমার সঙ্গিনী। প্রথম সারির একজন। বাংলা ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই রয়েছেন যাদের প্রথম সারির অভিনেত্রী বলা যায়। এক্সাইটেড ফিল করছিলাম। এরকম জীবনই তো চায় সবাই, টাকা, লাগালাগি, পার্টি, উদ্দাম ঠেলা।
অবশ্য অনেক কিছুই স্যাক্রিফাইসও করতে হয়েছে, প্রেম করতাম। একটা ব্রেক আপ হয়ে গেছে অনেক দিন আগে, তখনও এই কাজ সেভাবে শুরু করিনি, সে জানতো ও না। একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করতাম, সময় দিতে পারতাম না, কাজেই ঝগড়া শুরু আর শেষে ব্রেক আপ। তারপর থেকে কাউকে পছন্দ হলেও মনকে দমিয়ে রেখেছি, যে পেশাতে আছি তাতে প্রেম বা বিয়ে সম্ভব না। বাড়ি থেকে চাপ দিচ্ছে, ঠেকিয়ে রেখেছি কোনো মতে। বাড়ি আমার এখান থেকে ৩ কিমি দূরে একটা ছোট শহরে। তারপর বিভিন্ন পার্টিতে গিয়ে অন্যদের দেখি অফুরন্ত ড্রিঙ্ক করে, এনজয় করছে। নিজেকে সেখানেও দমিয়ে রাখতে হয়, শরীরের খেয়াল না রাখলে চলবে না। এইসব ৭-৫ ভাবতে ভাবতে পৌঁছে গেলাম গন্তব্যে। ওই যে দেখা যাচ্ছে বাংলোটা, হালকা সবুজ ও মেরুন রঙের দোতলা একটা বাংলো, সুন্দর পরিপাটি করে সাজানো। বাইরে বেশ খানিকটা জায়গা জুড়ে বাগান, তাতে বিভিন্ন ফুল গাছ থেকে শুরু করে জাম অনেক ধরনের বড় বড় ফলের গাছও রয়েছে। বাগানের মাঝখান দিয়ে রাস্তা, বাড়ির পেছনে সুইমিং পুল। আশেপাশে কোনো বাড়িও নেই, পুরো জায়গাটাই প্রডিউসার মশাই কিনে নিয়েছেন। মূল বাড়িটা সুইমিং পুল সহ ঘেরা দেওয়া, বাইরে থেকে কিছু দেখার উপায় নেই। আর পুরো জায়গাটা আবার ঘেরা দেওয়া রয়েছে একদম বাইরে থেকে। ঢুকে পড়লাম গাড়ি নিয়ে মোরাম বেছনো রাস্তা দিয়ে, বাইরের দরজা থেকে ২০০ মিটার মতো গেলে বাড়ির বড় ফটক। বাড়ির মূল গেট এসে পৌঁছতেই দারোয়ান দরজা খুলে দিলে, গেলাম ঠুকে একপাশে দাঁড়িয়ে পড়ল। লোকটাকে আগেও দেখেছি, কোনোদিন কথা হয়নি। মূল দরজা দিয়ে ঢুকেই দেখি কিছু দূরে একটা সাদা বমু গাড়ি দাঁড়িয়ে আছে, বুঝলাম ম্যাডাম এতেই এসেছেন। এই দরজা থেকে আবার ১০০ মিটার মতো দূরে আসল বাড়ি। আমার গাড়িটা ওই গাড়ির পাশে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়লাম। নামার আগে গাড়ির আয়নায় একটু চুলটা ঠিক করে নিয়ে একটা মাউথ ফ্রেশনার স্প্রে করে নেমে পড়লাম। এগিয়ে গেলাম দরজার দিকে। দরজায় কলিং বেলটা বাজাতেই শুনতে পেলাম গায়ত্রী মন্ত্র। একটু পরে দরজা খুলে দিল তপন ছেলেটা কে। ভালো করে চিনি, প্রথম দিন থেকেই দেখে আসছি। ওই দারোজান এর ভাই, এই রতন। আমাকে দেখে হাসি মুখে বলে উঠল, স্যার আসুন, ম্যাডাম অনেকক্ষণ আগেই এসে গেছেন। ছেলেটিকে আমার বেশ ভালো লাগে, খুবই সরল। আমরা এখানে যা করি তাতে বেশিরভাগ মানুষই আমাদের জাজ করবে, খারাপ ভাববে। রতন এরকম না, বললাম কেমন আছো রতন? যাও গাড়িতে ব্যাগ আর ওয়াইনের বোতলটা নিয়ে এসো। রতন হাসি মুখে বলে উঠল, স্যার তাহলে গাড়িটা গ্যারাজ এ ঢুকিয়ে দেই। ম্যাডাম এর গাড়িটাও ঢুকিয়ে রাখতে বললেন। বললাম হ্যাঁ দাও, এই নাও চাবি। ম্যাডাম কোথায়? বলল ম্যাডাম ভেতরে গেলেন, এখানেই বসেছিলেন এতক্ষণ, আপনার গাড়ির আওয়াজ শুনে ভেতরে গেলেন। বুঝলাম তৈরি হতে গেছেন। একবার ভাবলাম জিজ্ঞেস করি কোনো ম্যাডাম, তারপর ভাবলাম ধুর, এতক্ষণ অপেক্ষা করেছি, আর একটু নাহাই করি। রতন গাড়ির চাবি নিয়ে চলে গেল। আমি বসার ঘরে ঢুকে সোফাতে বসে পড়লাম। সুন্দর করে গোছানো বাড়িটা, দেওয়ালে বিভিন্ন পেন্টিং। আমি এসব অত বুঝি না, তবে সব যে দামি সেটা বুঝতে পারি। আর আমার চোখ টানে সোফার বাদিকের দেয়ালে রাখা ওই ছবিটা, মাইকেল স্ট্যানলি নামের কোনো এক যুবক আর্টিস্ট এর ইন্টিমেসি নামের পেন্টিং। শুধু দুটো শরীর একে অপরকে উদাম অবস্থায় জড়িয়ে ধরে শুয়ে আছে, এটা বোঝা যাচ্ছে। একজনের শুধু বুকের একটু অংশ আর হাতটা দেখা যাচ্ছে, যেটা দিয়ে জড়িয়ে ধরে আছে, আর একজনের পেছন দিক দিয়ে পিঠ আর নিতম্বের ৩-৪ অংশ দেখা যাচ্ছে। পেন্টিং ছাড়াও বেশ কিছু শোপিস আর কিউরিওর কালেকশনও রয়েছে। আর রয়েছে একটা দেশি বিদেশি বই এর ভাষা আলমারি। সোফার সামনে রোটি টেবিল এর সেই আলমারি থেকে নামানো একটা ইংরেজি নভেলও। বুঝলাম ম্যাডাম এটা পড়ছিলেন এখানে বসে। বইটা তুলে নামটা দেখি 7 ডেজ ইন জুন, লেখিকা টিয়া উইলিয়ামস নামের এক মহিলা। বইটা উল্টে পাল্টে দেখছি, এমন সময় পায়ের শব্দ, সোফার পেছনের দিকে ভেতরের ঘরগুলো। সেদিক থেকেই আসছে শব্দটা। বুঝলাম ম্যাডাম আসছেন। বাড়িতে তো আর কেউ থাকে না, ওই দারোয়ান আর রতন ছাড়া। রতন গেছে বাইরে, কাজেই এটা ম্যাডামই। দাঁড়িয়ে উঠলাম। কিছু সেকেন্ড পরেই দেখলাম আজকের আমার শয্যা সঙ্গিনীকে, দেখেই কিছু সেকেন্ডের জন্য থমকে গেলাম। এ যে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী, স্বয়ং চ্যাটার্জি ম্যাডাম। আজ ইনাকে আমি সার্ভিস দেব। যে কিনা ৩টে বিয়ে করেছে আর ভেঙেছে, শোনা যায় উনাকে বিছানায় সুখী করতে পারেনি বলেই সব বিয়ে ভেঙেছে। যার শারীরিক খিদে নিয়ে ইন্ডাস্ট্রিতে মুখরোচক খবর ছড়িয়ে আছে, সেই চ্যাটার্জি ম্যাডাম নাকি আজ আমার পার্টনার। কি সৌভাগ্য! ম্যাডাম একটা হালকা নীল রঙের গাউন পরে রয়েছেন, চুলগুলো খোলা, মুখে হালকা মেক আপ, চোখের তলায় অল্প কালি জমে রয়েছে। মনে হয় ঘুম হয়নি কাল রাতে। উনি ঘরে ঢুকতেই একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। এতদিন টিভি আর মোবাইলের স্ক্রিন এ দেখেছি আর ভেবেছি ইস ইনি যদি ডাকতেন।
আর আজ সত্যি উনি দেখেছেন আমাকে। বিশ্বাস হচ্ছে না। মনে হয় একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। ঘোরটা ভাঙল উনার ডাক শুনে, মিস্টার রনি। মিস্টার রনি, হ্যাঁ। ও সরি ম্যাডাম, ডোন্ট বি। কোথায় হারিয়ে গেছিলেন? কি ভাবছিলেন এত? না আসলে আপনাকে দেখে একটু। ম্যাডাম হেসে উঠলেন। উনার বাদিকের একটা দাঁত একটু বাঁকা হয়ে আর একটা দাঁতের ওপর ওঠানো, যেটা উনার হাসিকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে। বললেন, আমাকে দেখে কি ভয় পেয়ে গেলেন নাকি? ভয় না, ঘাবড়ে গেছিলাম একটু। সত্যি বলতে কেন, আসলে মনের ইচ্ছেটা এভাবে অপ্রত্যাশিতভাবে পূরণ হবে এটা তো ভাবিনি আগে। তাই হঠাৎ করে আপনাকে দেখে মনের ইচ্ছে। কোন ইচ্ছে? এই আপনাকে সামনে থেকে দেখার। শুধুই দেখবেন, আর কিছু না তো? বুঝলাম ম্যাডাম, বেশ খেলুড়ে। অবশ্য হবে নাই বা কেন? ৩ জন সুপুরুষকে কাবু করেছেন, সেটাও অফিসিয়ালি। আনঅফিসিয়ালি যে কতজনকে ঘায়েল করেছেন সেটা উনার ও মনে আছে কি না সন্দেহ। লক্ষ্য করলাম ম্যাডামের স্কিন ফর্সা, যেন মাখন পুরো। কিছু গায়ে পড়লে মনে হয় পিছলে পড়ে যাবে। বললাম, সত্যি আপনার স্কিনটা দারুণ, খুবই সফট। দেখেই বুঝে গেলেন। হেসে উঠলাম, বললাম, কোলে বসতে। আর দিলেন কই? কোলে বসতে দিলে নেড়েচেড়ে দেখতাম কি নাড়াচাড়া করতেন। ওই স্কিন, বিভিন্ন জায়গার স্কিন। ম্যাডামের চোখে এবার যেন কামনার আভাস পেলাম। বললেন, সব জায়গার স্কিন নাড়বেন কোলে বসতে দিলে? আমি বলতে যাচ্ছিলাম, এমন সময় রতন এলো, হাতে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস আর এক হাতে জলের বোতল। টেবিল এ রেখে বলল, বড় কাতলা এনেছি, কচি পাঠাও আছে। কি বানাবো ম্যাডাম, আপনিই বলুন। রতন, তুমি একদম বাঙালি রান্না খাওয়াও তো আজ। কাল থেকে তো সেই বিদেশি খাওয়ারই খেতে হবে। যাওয়ার আগে মাছের ঝোলও ভাত খেয়ে নেই। পাঠারও কষা করো, একটু খাবো। যাও রতন, ম্যাডাম যেভাবে বললেন সেই অনুযায়ী রান্না করে রেখো তাহলে ম্যাডাম। একটু ডাল, মুচমুচে আলুর ভাজা, মাছের ঝোল আর কচি পাঠার কষা। ঠিক আছে, দুজনেই বলে উঠলাম ঠিক আছে। রতন চলে গেল। আমি কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসটা হাতে নিয়ে বললাম, কোথায় যেন ছিলাম আমরা? কোথায় ছিলাম মনে নেই, তবে আপনি আমার কোলে আসতে চাইছিলেন এটা মনে আছে। আর দুঃখ দেবেন না প্লিজ, যেতে চাইছি কিন্তু আপনি দিচ্ছেন কই? এখানেই বসবেন নাকি ভেতরে যাবেন? বুঝলাম, কাজ শুরু করতে হবে এবার। উঠে পড়লাম, ম্যাডামের দিকে দাঁড়িয়ে একটা বাও করে বললাম, আফটার ইউ ম্যাডাম। তারপর একটা রুমে গিয়ে এমন করা করলাম। ম্যাডাম আমার করা পছন্দ করে আমাকেই বিয়ে করে নিলেন।